একটা শ্রমিক মেয়ে গোসল করতে নেমেছিল। হঠাৎ দেখা গেল সে বুঝতে পারলো তার পায়ে বেড়ি পরানো হয়েছে। শিকল দিয়ে বেঁধে তাকে এক দরবারে হাজির করা হয়েছে। পরে সে বুঝতে পারলো যে সেটা হলো এক রাজ দরবার। এখানে ওই যে তিনি কিন্তু ঘুমাচ্ছেন, কি কোথায় যে গিয়ে ঘুমাচ্ছেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তিনিও কিন্তু একজন বিখ্যাত পর্যটক। এই যে সুরম্য গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অবাক হচ্ছি যেখানে ডাক্তার সাহেবরা বসে থাকেন, ডায়াবেটিস টেস্ট করা হয়। যে মাউন্ট ফর ইউরি রেডকিন 18th December 1951, 13th July 1973। ভিউয়ার্স, আমি এখন লাল দিঘির পারে, ওই যে গেট, ওই গেট দিয়ে আমি এদিকে প্রবেশ করেছি। সুস্থ ভবন চারপাশে, আর মাঝখানে লাল দিঘি। জেল রোড, চট্টগ্রাম শহরের জেল রোডের শেষ সীমানায় 2.70 একর জমির উপরে এই লাল দিঘি অবস্থিত। এর এক পাশে আন্দরকিল্লা, অন্য পাশে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের বিভিন্ন শাখাসমূহ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাল দিঘি। অনেকেই কিন্তু ব্যায়াম করছেন লাল দিঘির পার বরাবর। এই সোনালি সকালে অসংখ্য লোক ব্যায়াম করছেন। দিঘির পার বরাবর কিন্তু সুন্দর বাঁধানো চত্বর রাস্তা রয়েছে। সে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু বাউন্ডারির ভিতরে থেকে তারা ব্যায়ামে ব্যস্ত আছেন। দিঘির দক্ষিণ পাশে 1904 সনে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 32 নং ওয়ার্ডে অবস্থিত। দেখতে পাচ্ছেন আপনারা, 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার হাতে তুলে নেয়। তৎকালীন কাছারি অফিস ছিল এই লাল দিঘির পারে। এটা বর্তমানে মেট্রোপলিটন পুলিশ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর সেই বিল্ডিংটি ছিল লাল রং করা, তাই সেটাকে ওই কাছারি অফিস, এন্তেকালি কাছারি অফিস, সেই লাল রঙের ভবনটিকে লালকুঠি বলতো লোকেরা। আর সেই লালকুঠির পূর্ব দিকে জেলখানা, সেই জেলখানার ভবনটিও কিন্তু ছিল লাল রং করা, তাই এটাকে বলা হতো লাল ঘর। লালকুঠি এবং লাল ঘর দুটো ভবন এই লাল দিঘির পাড়েই ছিল। লাল পাগড়ি পরিহিত ইংরেজ পাহারাদারেরা কিন্তু এই বিল্ডিং পাহারা দিত। ইংরেজ শাসনের সূচনায় এই বিল্ডিং দুটোর পাশে যে ছোট পুকুর ছিল, সেই ইংরেজ শাসনের শুরুতে সেই পুকুরটাকে আকারে সংস্কার করে অনেক বড় করা হয় এবং সেটাকে লাল দিঘি নাম দেওয়া হয়। অনেকেই ধারণা করেন যে লালকুঠি এবং যে লাল ঘর, সেই দুটো ভবন লাল হওয়ার কারণেই তা থেকে এই দিঘির নাম হয়েছে লাল দিঘি। এটা ইতিহাস সমৃদ্ধ স্থান। এখানকার একটা ঘটনা লোকমুখে খুবই প্রচলিত। বলা হয় যে এখানে একটা শ্রমিক মেয়ে গোসল করতে নেমেছিল। হঠাৎ দেখা গেল সে বুঝতে পারলো তার পায়ে বেড়ি পরানো হয়েছে। শিকল দিয়ে বেঁধে তাকে এক দরবারে হাজির করা হয়েছে। পরে সে বুঝতে পারলো যে সেটা হলো এক রাজ দরবার। সেই রাজ দরবারে রাজার বিয়ে হয়েছিল এমন একজন বেগমের সাথে। সেই বেগমকে ওই নকল রূপে, ওই বেগম হিসেবে ওই শ্রমিক মহিলাকে হাজির করা হয়েছিল। রাজা এটা জানতে পেরে খুব ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীকালে সৈন্য সামন্ত পাঠিয়ে তার আসল যে বেগম, লাল বেগম, তাকে খোঁজার জন্য লোক পাঠানো হয়। পরে জানা গেল যে অল্প দূরে পর্তুগিজ শিবিরে বা কুঠিতে রয়েছে সেই রাজার বিবাহিত স্ত্রী। পরে সেই রাজদরবারে প্রচণ্ডভাবে হামলা করা হয়। পর্তুগিজদের রাজদরবারে হামলার পরিপ্রেক্ষিতে লাল দিঘি সৈন্যদের তাজা রক্তে একেবারে রঞ্জিত হয়ে যায়। এত রক্তারক্তি হয় ইংরেজদের সাথে পর্তুগিজ সৈন্য, পর্তুগিজ রাজা এবং এইখানে যে রাজদরবারের যে রাজা, তার সাথে সেই ভয়াবহ যুদ্ধে লালকুঠির পানি, লাল দিঘির পানি একেবারে লাল রঙে এমন রঙিন হয়ে যায় যে এর ভিতরের যেন আগুন লেগে গিয়েছে।
তাই একজন কবি এটাই বলেছেন যে লাল দিঘিতে হামলা করা হলো, আগুন ধরে গেল, পানি শুকিয়ে গেল, আর মাছগুলো সব অকাতরে ছাটাছাটি করে লাল দিঘির পাড়ে উঠে গেল। এই কিংবদন্তি মানুষের মুখে মুখে প্রচলিত। লাল দিঘি ময়দান বর্তমানে দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। একটা উচ্চ বিদ্যালয় হওয়ার ফলে সেই স্কুলের মাঠ হিসেবে লাল দিঘির একটা অংশকে ব্যবহার করা হয়। লাল দিঘি চট্টগ্রামের বিখ্যাত পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। প্রচুর পোনা মাছ, ছোট ছোট মাছ, কী মাছের পোনা জানি না, অসংখ্য। লাল দিঘিতে এই মাছেরা কিন্তু অনেক বসার আসন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী বসে আছে। এই যে আগে তো দেখুন অনেকেই কিন্তু শারীরিক কষ্ট, শারীরিক এক্সারসাইজ নিয়ে খুবই ব্যস্ত আছে। সকালে কিন্তু চট্টগ্রাম, ঢাকার মতো বড় বড় শহরে মানুষ একটু ভালো জায়গা পেলে সেখানে কিন্তু ব্যায়ামের ভিতরে থাকে। এক্সারসাইজ কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আর এটা এমনই একটা খোলামেলা জায়গা, আশেপাশে গাছপালায় ঘেরা এমন একটা পরিবেশ, দেখতে খুবই সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন ওর পাশে কিন্তু একটা দৃষ্টিনন্দন মসজিদ, 3 তলা বিশিষ্ট একটা মসজিদ, ওই পাশে একটা সুরম্য ভবন। তো এই দিঘি কিন্তু 2.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত একটা ছোট আকারের দিঘি। বিশাল আকারের এই গাছ হচ্ছে সেগুন গাছ, তাই না? সেগুন গাছ, সেগুনের পাতা কিন্তু অনেক বড় আকৃতির পাতা হয়ে থাকে। ওই যে আপনার ওই পাশ থেকে ওদিকে ঘুরে সে ওই যে দেখা যাচ্ছে লোকজন একেবারে পুরো চারদিকে কিন্তু একটা বাউন্ডারি রোড রয়েছে, এবং বাউন্ডারির ভিতরে গ্রিল করা অংশের ভিতরে যে রোড, সেখানে এই দিক থেকে এক্সারসাইজ করতে করতে ওই দিকে যাচ্ছে একেবারে পুরোটা রাউন্ড দিয়ে, যেখানে আর কি তাওয়াফ বলে আর কি, তার বাংলা পরিভ্রমণ, মানে চতুর্দিকে মুভ করা, এই চতুর্দিকে মুভ করছে সবাই, শারীরিক কষ্ট সবাই মুভ করছে। এটাই আমার বড় ভাই অনেক আইটেমের এক্সারসাইজ এখানে করছে। আমরা সেদিকে যাচ্ছি কোনটা রায় বাহাদুর রাজকুমার ঘোষ একজন জমিদার ছিলেন। তার রাজ্য ছিল চট্টগ্রামের একটা উপজেলায়, সম্ভবত রাউজান উপজেলায়, এবং তিনি কিন্তু এখানে দীর্ঘকাল বসবাস করেছেন। এই যেখানে লালকুঠি ছিল, সেই লালকুঠি কিন্তু তিনি অবসর যাপনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি মাঝে মাঝেই সেই লালকুঠিতে আসতেন, এখানে তিনি আরাম আয়েশ করতেন, আবার এখান থেকে চলে যেতেন। তখন কিন্তু তিনি এখানকার মুরব্বী ছিলেন, আর তার নামে কিন্তু এই যে এই রায় বাহাদুর রাজকুমার ব্যাটিস্টার 1939 তখন এই যে মঠ দেখতে পাচ্ছেন, এই মঠটা প্রতিষ্ঠা করা হয়। তিনি পরবর্তীকালে এই লাল দিঘির মালিকানা ছেড়ে দিয়ে তিনি এখান থেকে চলে যান, আর এই মালিকানা তিনি ছেড়ে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে। তো বন্ধুরা আমরা দেখি ওই পাশে কি দেখতে পাই, একটু এগিয়ে যাচ্ছি আমরা। ওই যে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন, খুব সুরম্য গম্বুজ, বিভিন্ন ধরনের একটা গম্বুজ, আর মসজিদের কাঠামো কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা এই মসজিদের দিকে একটু যাচ্ছি বন্ধুরা। আমরা এমন একটা জায়গায় আসলাম, এখানে কিন্তু ওই পারে যে বেঞ্চগুলো বসার, তার চেয়ে কিন্তু সুন্দর এল আকৃতির যে বসার আসনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আকৃতির এই আকৃতি।
যদি বিকেলে আসেন তাহলে কিন্তু এই বেঞ্চগুলোতে বসে দারুণ মজা লুটে নিতে পারবেন। এই যে শেড দেওয়া, বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই। অনেকে মন্তব্য লিখে গেছে আমি অনেক কষ্টে আছি ইতি নাহিদ। যাই হোক, এখানে মানুষ আসে কষ্ট দূর করার জন্য। আমার মনের কষ্টের কথাগুলো এখানে সুন্দর লিখিতে লিখে দেয় বন্ধুরা। পরবর্তীতে আমরা সেই জেলখানা, যেটাকে লাল ঘর এবং ইংরেজদের এন্ট্রিকারী কাছারি অফিস, যেটাকে লাল ঘর এবং হলো লালকুঠি, কাছারিটাকে বলা হতো লালকুঠি, আমরা সেই দুটো ইমারত দেখতে যাব। ততক্ষণে সাথে থাকুন। লাল দিঘি পারে সব শুধু মানুষই আসে না, শিয়াল কুকুরদের মধ্যেও পর্যটক থাকে। আমি এক কুকুর পর্যটককে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ভিজিট করতে করতে ক্লান্ত হয়ে এই যে এখানে ওই যে তিনি কিন্তু ঘুমাচ্ছেন। কি কোথায় যে গিয়ে ঘুমাচ্ছেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তিনিও কিন্তু একজন বিখ্যাত পর্যটক। লাল দিঘি পারে পর্যটকেরা আসে, হাজারো পর্যটকের পদচারণা মুখরিত হয়। কিন্তু অবাক হচ্ছি, যেখানে ডাক্তার সাহেবরা বসে থাকেন, ডায়াবেটিস টেস্ট করা হয়, যে রোগীর শরীর চেক আপ যে একটা দিঘির পারে চেম্বার করে করা হয়, এ এক আজব ব্যাপার। আমরা সামনে যাই। এই যেখানেও কিন্তু এক ডাক্তার সাহেব বসে আছেন, তিনি কিন্তু রোগীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা, প্রেশার মাপার কাজ করছেন, ডায়াবেটিস টেস্ট সহ। এই যে সার্ভিসিং দেওয়া হচ্ছে, এটা খুবই ভালো একটা দিক, আমার খুব ভালো লাগলো এটা। আর লাল দিঘির পারে যারা আসেন তারা তো মজা পাবেনই, বিশেষত সকাল এবং বিকেলে যদি আসেন তাহলে খুবই বেশি মজা উপভোগ করতে পারবেন বলে আমার মনে হয়। আমি একটু সামনে যাচ্ছি। ছোট বালকেরা এখানে সাঁতার কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। পানিটাকে খুবই ফ্রেশ লাগছে, একেবারে সুনীল সাগরের পানি, যেই পানিতে নেই কোনো ময়লা, আছে শুধু শীতলতা। ওই যে ওরা কিভাবে সাঁতার কাটছে। বন্ধুরা, লাল দিঘির পারে এই যে সুরম্য গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশ দিয়ে আমরা যে লাল ঘর ছিল, জেলখানা, আগের জেলখানা লাল ঘর হিসেবে পরিচিত ছিল, আর হলো লালকুঠি, ইংরেজ কাছারি অফিস। আমি এই লাল দিঘি, লালকুঠি, জমিদার রাজকুমার রায়, এদের ব্যাপারে ডিটেলস ইতিহাস শুনে এসেছি। 80-র দশকের চট্টগ্রাম এলাকার একজন ছাত্রনেতা জনাব ইলিয়াস ভাই, দিঘির পাড়ে তার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো। তিনি বর্তমানে ফিরিঙ্গি বাজারে বাস করেন। সে বিশাল ইতিহাস তার কাছ থেকে অবগত হলাম, যা এই ভিডিওতে বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো তিনাকে অনেক ধন্যবাদ। আমি এখন যেই ইংরেজ আমলের কাছারি ঘর, যেটা বর্তমানে জেলা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই লাল ঘর কিন্তু এখন আর লাল নেই, সেটা অন্য রঙে, অন্য শেপে সংস্কার করা হয়েছে। আমি এখন সেই লালকুঠির দিকেই যাচ্ছি বন্ধুরা। লাল দিঘি ময়দান থেকে একটু এগিয়ে এই বিশাল ভবনটির পাশে এই যে চত্বর, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই চত্বরে কী আছে আমি সেটাই জানার চেষ্টা করছি। এখানে একটা স্টার চিহ্ন, ওয়ালের ভিতরে ঘাস কেটে একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে, আর লেখা আছে উই মাউন্ট ফর ইউরি রেডকিন 18th December 1951, 13th July 1973। এখানে এই যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরো ইতিহাস, এই যে মনুমেন্ট, এর পুরো ইতিহাস কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। আফটার দ্য লিবারেশন ওয়ার, March 26, 1971 to December 16, 1971, Bangladesh experienced a critical need to
restored the Chittagong port which waterways were mined and cluttered with submerged ships. Bangladesh Prime Minister কর্ণফুলী রিভার ফ্লোস ইনটু দ্য বে অফ বেঙ্গল। এখানে বাংলা করলে বোঝা যায় দ্য ইউরি রেদকিন, যিনি একজন বিদেশি ট্রাভেলার, যিনি বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু তার লাইফকে নৌ দুর্ঘটনায় তিনি কিন্তু প্রাণ হারিয়েছেন। আর বাংলাদেশ সরকার সেই সোভিয়েত যে লিডার, তার শরণার্থে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সরকার কিন্তু তার সেই মৃত্যুবরণকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটা মনুমেন্ট ইউরি রেদকিনের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। তো বন্ধুরা, ধন্যবাদ। আমরা এখন সেই লাল দিঘি বর্তমানে কী অবস্থায় আছে তা দেখার জন্য সামনে এগিয়ে যাব।